আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে এই সকাল পর্যন্ত আসা খবরগুলো নিয়েই আজকের এখনকার আলোচনা। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালী আবার খোলার জন্য ইরান এবার এমন একটা লাইন টেনে দিয়েছে যার দুই পাশেই বলতে পারেন যুদ্ধের ময়দান। এদিকে সৌদি আরবের সবচেয়ে বড় শক্তির উপর হামলা চালিয়েছে হুতিরা। তাহলে এবার ওই মক্কায় সই হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রথম পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল এখন থেকে। তাহলে চলুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করি আজকের এই প্রতিবেদন। দর্শক বন্ধুরা, ইরান ঝুঁকতে রাজি নয়, ইরান লড়তে তৈরি। আর সেই ইচ্ছেটা পরিষ্কার হয়ে গেছে ইরানের এই নতুন শর্তগুলো থেকে, যেগুলো 9ই আগস্টে দুনিয়ার সংবাদ মাধ্যমে সবচেয়ে বড় খবর হয়েছিল। এর মধ্যে কয়েকটা শর্তের কথা আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছিলাম। তবে একটা কথা জেনে রাখুন, এই শর্তগুলো সামনে আসার পর ইরান আর নতুন কোনো বড় ঘোষণা দেয়নি। মানে কি দাঁড়ালো, যে লাইনটা টেনে দেয়া হয়েছে যে এই হচ্ছে শর্ত। হরমুজ প্রণালী আবার খোলার জন্য ইরান এবার শর্তের ঝাঁপি পুরোপুরি খুলে দিয়েছে। আর এই শর্তগুলো হরমুজ নিয়ে যে কোনো সম্ভাব্য চুক্তিকে আগের চেয়ে অনেক বেশি কঠিন করে দিয়েছে। ইরান বলছে হরমুজ তখনই আবার খুলবে যখন যুদ্ধে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দেয়া হবে। সোজা কথায়, আমাদের ক্ষতি করেছো, এবার টাকা দাও। সেই সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের তরফ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হামলা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেছেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল এবং তার ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু তিনি সঙ্গে যোগ করেছেন, হরমুজ খোলার বিষয়টা বাকি শর্তগুলোর সঙ্গে এবং জুন মাসের চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের সঙ্গে জুড়ে আছে। মানে আলোচনা শেষের দিকে, তবু তালা খুলছে না। ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকির জুলকেদারও হরমুজ খোলার জন্য একগুচ্ছ শর্ত সামনে রেখেছেন। ইরান দাবি করেছে আমেরিকা তাদের নৌ অবরোধ, অর্থাৎ সমুদ্রপথে যে ঘেরাটোপ তৈরি করা হয়েছে সেটা পুরোপুরি তুলে নিতে হবে। সেই সঙ্গে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের যে বিপুল পরিমাণ সম্পদ বাইরে আটকে রাখা হয়েছে সেটা ছেড়ে দিতে হবে। আর যুদ্ধে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ওদিকে ইরানের আইআরজিসি পরিষ্কার করে দিয়েছে যে হরমুজ খোলার বিষয়টা ইরান আর ওমানের মধ্যে চলা আলোচনার থেকে সম্পূর্ণ আলাদা। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য অনুযায়ী হরমুজ খুলতে হলে প্রতিপক্ষকে ইরানের প্রত্যেকটি শর্ত মানতেই হবে। সুতরাং ইরান কার্যত বলে দিচ্ছে কি করতে হবে আর কি করা যাবে না। আর এই গোটা বিষয়টা এমন এক সময়ে সামনে এসেছে যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এমনিতেই অনেকটা কমে গেছে। যেসব জাহাজের ব্যাপারে ইরানের সন্দেহ যে তারা তাদের নির্ধারিত রুট এড়িয়ে বেরোনোর চেষ্টা করছে, সেই জাহাজগুলোকে ইরান এখনও নিশানা বানাচ্ছে। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো কি? হরমুজ খোলার আলোচনা চলছে ঠিকই, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে যে শুধু জাহাজ চলাচল নিয়ে সমঝোতা করলেই হবে না। যুদ্ধ, নিষেধাজ্ঞা, সমুদ্র অবরোধ আর যুদ্ধের ক্ষতিপূরণ সবটাই এই চুক্তির অংশ। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। আর এই খবরটা একটা বড় শক্তির উপর হামলার খবর। সৌদি আরবের উপরে হামলা চালিয়েছে হুতিরা। আর ঠিক এই হামলার সঙ্গে সঙ্গেই মক্কায় গত শুক্রবার যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তার প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। গতকাল 9ই আগস্ট হুতিরা দাবি করে তারা সৌদি আরবের জিজানে থাকা সৌদি আরামকোর তেল স্থাপনায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং হামলা যে হয়েছে সেটা নিশ্চিত হয়ে গেছে। এই তেল স্থাপনা কি জিনিস এটা আপনাদের একটু বুঝিয়ে বলি। সৌদি আরামকো হলো সৌদি আরবের কোষাগারের সবচেয়ে বড় শক্তি। এটা ওদের অর্থনীতির মেরুদণ্ড বলতে পারেন। হুতিদের বক্তব্য অনুযায়ী ড্রোনটা সোজা ওই আরামকোর শোধনাগারে গিয়ে ধাক্কা মারে আর তারপর সেখানে আগুন ধরে যায়। হুতিরা বলেছে ইয়েমেনের সাদা আর হাজ্জা প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের চালানো ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ। অন্যদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক কি বলছে সেটাও একটু শুনে নিন। তারা বলেছে জিজানের আরামকো স্থাপনায় সকালে আগুন লেগেছিল, দমকল কর্মীরা সেই আগুন নিভিয়ে দিয়েছেন।
আর দর্শক বন্ধুরা, এই হামলায় এখনো পর্যন্ত কারো আহত হওয়ার কোনো খবর নেই। তাই আমি এখানে ওই ধ্বংস হয়ে গেছে, সব তছনছ হয়ে গেছে, এই ধরনের বড় বড় শব্দ ব্যবহার করব না। এগুলো অনেক ভারী ভারী শব্দ। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়, সেটা আরো বেশি জটিল। মক্কায় সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তার প্রথম পরীক্ষা তো আজ এখন থেকে এই শুরু হয়ে গেল। এখন দেখার পাকিস্তান আর তুরস্ক এই হামলার পর কি প্রতিক্রিয়া দেয়। কারণ ওই চুক্তির মূল কথাটাই তো ছিল যে একজনের উপরে হামলা মানে সবার উপর হামলা। যদি পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই প্রতিরক্ষা চুক্তির আসল দাম কি থাকলো? এক টুকরো কাগজ। আর যদি পাল্টা পদক্ষেপ হয়, তাহলে হুতিদের পরের পদক্ষেপ কি হবে? এই সংঘাত কি সৌদি আরব ছাড়িয়ে পাকিস্তান আর তুরস্ক পর্যন্তও পৌঁছে যেতে পারে? দর্শক বন্ধুরা, এগুলোর উত্তর তো সময়ই দেবে। এবার এই একই জমির পরের খবরটা শুনুন। হুতিরা হামলা করেছে, আর তারপরেই সৌদি আরব পরিষ্কার করে দিয়েছে যে তারা এই হামলার কড়া জবাব দিতে চলেছে। মানে খেলা এবার বড় হতে চলেছে। গতকাল 9ই আগস্ট আসা খবর অনুযায়ী সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নেবে। সৌদি আরব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সেই বিবৃতিকেও স্বাগত জানিয়েছে, যেখানে সৌদি আরবের উপর হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করা হয়েছে। আর এখানে মনে রাখবেন, নিরাপদ পরিষদে চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবাই আছে, তারাও নিন্দা করেছে। আর সৌদি আরব সেটাকে স্বাগত জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নিজের নাগরিক, নিজের সম্পদ আর নিজের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে বাঁচানোর এবং আত্মরক্ষার পূর্ণ অধিকার সৌদি আরবের আছে, আর তারা এবার সেই অধিকার ব্যবহার করবে, এমনটাই সৌদি আরবের বক্তব্য। সৌদি আরব আন্তর্জাতিক মহলকেও বলেছে যে ইয়েমেনের আসল সরকার, যেটা এডেন থেকে চলে, তার কৃতিত্ব রক্ষার দায়িত্ব যেন সবাই পালন করে। আর যেসব কার্যকলাপ গোটা অঞ্চলের নিরাপত্তা আর শান্তিকে বিপদে ফেলেছে, তার বিরুদ্ধে যেন কড়া অবস্থান নেওয়া হয়। তাহলে দর্শক বন্ধুরা, দাঁড়ালো কি? হুতিদের হামলার পর এবার সৌদি আরবও পাল্টা পদক্ষেপের রাস্তা খুলে দিল। আর যদি সৌদি আরব সত্যি হামলা চালায়, তাহলে প্রশ্ন হচ্ছে, হুতিদের পরের প্রতিক্রিয়া কি হবে? এবার আসি এমন একটা খবরে যেটা গোটা হিসেবটাই বদলে দিতে পারে। মক্কায় হওয়া সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই নতুন প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশর কেন এতে আগ্রহী হবে সেটা বোঝা কঠিন নয়। লোহিত সাগরে কোনো গোলমাল হলে হুতিরা সেখানে যাই করুক, তার প্রভাব মিশরের উপরেও পড়ে। আর এই চুক্তির মূল উদ্দেশ্যটা তো আগেই বলেছি, এই দেশগুলোর মধ্যে যে কোনো একজনের উপর হামলা হলে সেটাকে সবার উপর হামলা বলে ধরা হবে, আর সবাই মিলে তার জবাব দেয়া হবে। যারা জানেন না তাদের বলে রাখি, তুরস্কের সেনাবাহিনী বড়, পাকিস্তানেরও বড়, কিন্তু এই অঞ্চলে মিশরের সামরিক শক্তি অত্যন্ত বড়। আর সেটা তখনও ছিল যখন মিশর এবং বাকি আরব দেশগুলো ফিলিস্তিনের জন্য নিজেদের সেনা মাটিতে নামিয়ে ইসরায়েলের সঙ্গে লড়েছিল, তিনবার লড়েছিল। দেখুন, এই কথাগুলো বারবার বলা দরকার, কারণ অনেকের কাছে আজ শুধু ওই হোয়াটসঅ্যাপের জ্ঞানটুকুই আছে। আচ্ছা, এবার বুঝে নিন মিশর যোগ দিলে ছবিটা কি দাঁড়াবে। মিশর যুক্ত হলে এই অঞ্চলে এমন একটা বড় সামরিক জোট তৈরি হতে পারে, যেটা আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির উপর নিজেদের নির্ভরতা কমানোর অনেকটাই চেষ্টা করবে। আর ঠিক এই কারণেই এই প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা নীতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তাহলে এখন সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা? একদিকে হুতিরা সৌদির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে, এটা আজ একটা বড় খবর।
এর উত্তরে সৌদি বলেছে আত্মরক্ষার অধিকার তারা এবার ব্যবহার করবে। এটা আজকের আরও বড় খবর। আর তার মাঝখানে ইরান হরমুজ প্রণালীকে সামনে রেখে এমন শর্ত রেখেছে যেগুলো শুধু জাহাজ চলাচলের নয়, বরং গোটা অঞ্চলের যুদ্ধ থামানোর শর্ত। হরমুজের ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে একটা জায়গায়, আমেরিকা আর ইসরায়েল ইরানের এই শর্তগুলো কতটা মানতে রাজি হয়। তাই আগামী দিনে নজর রাখতে হবে ওমানের সঙ্গে ইরানের আলোচনার দিকে, আর এই মক্কা চুক্তিতে থাকা দেশগুলোর প্রথম বড় প্রতিক্রিয়ার দিকে। আজকের আলোচনার সার কথাটা তাহলে দাঁড়াচ্ছে এই যে সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ডের উপর হামলা হয়েছে, আর তার সঙ্গেই মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। সৌদি আরব পাল্টা জবাবের রাস্তা খোলা রেখেছে, আর সবচেয়ে বড় কথা, ইরান হরমুজ নিয়ে এমন একটা লাইন টেনে দিয়েছে যার দুই পাশেই যুদ্ধের ময়দান। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের লাইভে অনেকগুলো চাঞ্চল্যকর সংবাদ রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভেতরে গোপন অফিস খুলে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের গুম করার, খুন করার পরিকল্পনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রধান ঢাকায় অবস্থান করছে, একা নয়, 4 সদস্যের একটি টিম নিয়ে। কে এর প্রধানকে দাওয়াত দিল এবং একটা গোয়েন্দা সংস্থার প্রধান কোনো দেশে সফরে গেলে এইভাবে ফলাও করে প্রচার করারও কোনো নজির নেই। নজিরবিহীন এক ঘটনা ঘটছে। শেখ হাসিনার শাসনামলে এর সাথে অনেক দহরম মহরম সম্পর্ক হলেও কোনোদিন শোনা যায়নি এর প্রধান ঢাকায় এসেছে, আসলেও সেটা ডাকঢোল পেটানো হয়নি। তবে এখন কার দাওয়াতে, কিভাবে আসছে এর প্রধান, কি মিশন নিয়ে, সেই বিষয় নিয়ে জনমনে নানা রকম সন্দেহ, সংশয়। ফেস দ্য পিপলের একটি বিশেষ প্রতিবেদনের একটি অংশ দেখাচ্ছি আমাদের দর্শক। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যখন নানা অমীমাংসিত ইস্যুতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈনের সফর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গোয়েন্দা সূত্রে জানা যায়, রোববার 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় পৌঁছেছেন পরাগ জৈন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণের সাথে বিএনপি এক মজার খেলা শুরু করেছে। বিএনপি প্রকাশ্যে দেখাচ্ছে তারা ভারতের সাথে এখনই সুসম্পর্ক তৈরি করতে চায় না, ভারতের সাথে তাদের অনেক দেনা পাওনা রয়েছে। কিন্তু তলে তলে ভারতের সাথে বিএনপির একটি টিম গোপন যোগাযোগ অব্যাহত রেখেছে। ভারতকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে আলাপ আলোচনা চলছে। এমনকি বাংলাদেশে নয়াদিল্লিতে নিযুক্ত একজন সেনা কর্মকর্তাকে ঢাকায় ডেকে এনে ডিজিএফ এর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার সেই ডিজিএফ এর প্রধান দায়িত্ব পেয়ে প্রথম সফরে ভারতে গিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। আবার ডিজিএফ এর দায়িত্ব মানে ইনভাইটেশনের মধ্যে আবারও ভারতের গোয়েন্দা সংস্থা কে প্রকাশ্যে ঢাকায় দাওয়াত করে এনে আনা হয়েছে। কি মেসেজ দিতে চাচ্ছে তারেক রহমান সরকার বাংলাদেশের জনগণকে? চলুন আরেকটু শুনি প্রতিবেদনে কি আছে। মুকুন্দ কুটনিস, রাহুল নেগি ও শৈবাল রায়চৌধুরী তারা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এবং তার প্রতিনিধি দল ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্থান নিয়েছেন। তার আবাসনের ব্যবস্থায় প্রয়োজনীয় সহযোগিতা করছে বাংলাদেশের একটি সংস্থা। বাংলাদেশের একটি সংস্থার নাম নেয়ার সাহস বাংলাদেশের কোনো মিডিয়ার নেই। সেই সংস্থাটির নাম ডিজিএফআই। যেই ডিজিএফআই বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা, যাদের কাজ ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা। কিন্তু তারা গত 17 বছর হাসিনার তালিকা অনুযায়ী অনেক অপকর্ম করেছে, যার বিস্তারিত বিবরণ দেওয়া আমাদের পক্ষে এই ভিডিওতে সম্ভব নয়। ডিজিএফ এর ভেতরে এমন সেনা কর্মকর্তারা কাজ করছিল যারা বাংলাদেশের নয়, ভারতের আদেশে কাজ করেছিল। তাদের অনেকে এখন আবার ভারতে পলাতক, ভারতের সেনাবাহিনীর সেফ হাউসে রয়েছে তারা। ডিজিএফ এর মাথা থেকে কি এখনো ভারতীয় ভূত যায়নি? ডিজিএফ এর ভেতরে কি এখনো ভারতের লোকজন রয়েছে? আজকের
রয়ের প্রধান কিভাবে বাংলাদেশে এইভাবে ঘোষণা দিয়ে আসে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সফরটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা কিংবা নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে সফরের উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে আরো বেশি রহস্য। জানা গেছে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের প্রথম দিনেই প্রতিনিধি দলটি দুটি দীর্ঘ বৈঠকে অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে একটি বৈঠক প্রায় 4 ঘন্টা ধরে চলে, অন্য বৈঠকটি হয়েছে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে। বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও অবগতির মধ্যে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। আর এখানেই প্রশ্ন, কেন এই সময়ে ঢাকায় এর প্রধান? পরাগ জৈন কোনো সাধারণ কূটনৈতিক প্রতিনিধি নন, তিনি ভারতের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা। প্রিয় দর্শক, নজিরবিহীন কাজ চলছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে একটা কড়া বিবৃতি দেওয়া হয়েছে। আবার সরকার ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা এটাকে ফলাও করে প্রচার করছে। এই বিবৃতি কে প্রচার করেছে? বাংলাদেশের ডেপুটি ফরেন মিনিস্টার শ্যামা ওবায়েদ। শ্যামা ওবায়েদ ভারতীয় লবির খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি। ভারতের ইচ্ছায়, ভারতের পরিকল্পনায় শ্যামা ওবায়েদকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। সুতরাং ভারত বিরোধিতার যে নাটক করছে বাংলাদেশের বর্তমান সরকার, সেটা অচিরেই প্রকাশ হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ, পছন্দের, ভারতের প্রতি নমনীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও নির্বাচনের আগে একটা ভারত বিরোধিতার নাটক করেছিলেন। মনে থাকার কথা আপনাদের, তিনি অনেকগুলো মশাল হাতে একটা লং মার্চ করেছিলেন তিস্তা নদীর দিকে। এই ধরনের লোকরঞ্জন অনুষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা মতামত আছে, সেই জায়গায় একটা নাড়া দেওয়ার চেষ্টা করেছিল মির্জা ফখরুল। কিন্তু মির্জা ফখরুলের জীবন এবং তার পুরো রাজনৈতিক জীবন ভারতের প্রতি খুবই নরম, সহনশীল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার নামে সিঙ্গাপুরে যে দফায় দফায় রয়ের কর্মকর্তাদের সাথে, বিজেপির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এই ধরনের অসংখ্য তথ্য বাংলাদেশের গোয়েন্দাদের কাছে রয়েছে। সুতরাং বাংলাদেশের এই কুসুম কুসুম ভারত বিরোধিতা বিএনপি সরকারের শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা মাত্র প্রশ্ন, ভারতের রয়ের প্রধান বাংলাদেশে কি স্বাগত হতে পারে? বাংলাদেশের কি রয়ের প্রধানকে স্বাগত জানানো উচিত? এই বাংলাদেশের গুম খুন, অসংখ্য নির্যাতনের সাথে তাদের সক্রিয় সহযোগিতার বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, আজকে গাদ্দারি, বিশ্বাসঘাতকতার আরেকটা সংবাদ দেব মিশর থেকে। মুসলিম বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে মুসলিম নেটো তৈরি করেছে, সেখানে মিশরকে যুক্ত করার জোর প্রয়াস ছিল। কিন্তু মিশরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, বিশেষ করে সিসিকে। সিসিকে সর্বশেষ একটা পরীক্ষা করার জন্য এই 3টি দেশের পক্ষ থেকে একটা গোপন বার্তা সিসির কাছে পাঠানো হয়। বার্তাটি আসলে গোপন ছিল না, কিন্তু এটাকে একটা গোপন বার্তার মেসেজ দেয়া হয় এবং বলা হয় এই মেসেজটা আপনারা কাউকে দিবেন না, টপ সিক্রেট, এটা শুধু আমাদের 4টি দেশের মধ্যে থাকবে। এবং পরবর্তীতে খেয়াল করা হয় যে সিসি এই সংবাদটি পাওয়ার পর সাথে সাথে এটা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয়, আমেরিকার কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ সিসি যে আমেরিকার লোক, সিসি যে ইসরায়েলের পছন্দের লোক, সেই জিনিসটা আবারও প্রমাণ হয়ে যায় তুরস্কের কাছে, সৌদির কাছে, পাকিস্তানের কাছে। যে কারণে শেষ মুহূর্তে সিসিকে বা মিশরকে আর যুক্ত করা হয়নি মুসলিম বিশ্বের শক্তিশালী এই 3টি দেশের জোটে, যদিও মিশর আনুষ্ঠানিকভাবে চেষ্টা করছে এই জোটে যোগ দিতে। প্রিয় দর্শক, এবার আশার সংবাদ শোনাই। ঘুরে দাঁড়াচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে দীর্ঘ বৈঠক করেছে ইরানের আড়ালে থাকা প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি।
মোস্তফা খামেনির সাথে প্রায় 7 থেকে 8 ঘন্টার বৈঠক হয়েছে। সেই বৈঠকে মোস্তফা খামেনি ইরানের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রকে নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যে ইরানের অভিজ্ঞ মেজর জেনারেল মোহসিন রেজাইকে সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি হিসেবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সর্বোচ্চ যে সামরিক বডি, তার প্রতিনিধি করা হয়েছে। অর্থাৎ ইরানের এই বহু অভিজ্ঞ সামরিক অফিসারকে ইরানের টপ মিলিটারি কাউন্সিলে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ইরান দফায় দফায় অ্যাকশন চালাচ্ছে হরমুজ প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইরান একের পর এক অ্যাকশন চালাচ্ছে। ইরানের সিরিক দ্বীপে আক্রমণ করা অথবা গোয়েন্দা নজরদারি করা, যে নিয়তেই হোক, একটি মার্কিন ড্রোন এসেছিল। এই ড্রোনটিকে ভূপাতিত করেছে ইরানের ইরানের আইআরজিসি। অন্যদিকে ওমান উপসাগরের কাছে, ওমানের উপকূলে একটি জাহাজে আক্রমণ করা হয়েছে। এই জাহাজে আক্রমণ করা হয়েছে, জাহাজটি ইরানের দেখানো পথ বাদ দিয়ে অন্য পথে হরমুজে প্রবেশ করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখেছে ইরান। হরমুজ প্রণালীকে যে কোনোভাবে খোলার জন্য ইরানের হাত পায়ে ধরার বাকি রেখেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন এতটা বেকায়দায় পড়েছে, ইরানের বিরুদ্ধে সকল হামলা বন্ধ করে ইরানকে রিকোয়েস্ট করছে, বাবা একটু আলোচনায় আসো, একটু আলোচনায় বসতে চাই, একটু হরমুজটাকে খুলো। এবং নিজের দেশে বলছে যে আমরা ইরানকে বাধ্য করব হরমুজকে খুলে দিতে। হরমুজকে খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই বুড়া বয়সে নিজেকে কনসার্টের হিরোর মতো উপস্থাপন করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা ছবির মাধ্যমে ডিস্কো ড্যান্সার মাইকেল জ্যাকসনের মতো এখন নাচবে, কনসার্টে গান গাবে, খুলে দাও এই হরমুজ, খুলে দাও। ডোনাল্ড ট্রাম্পকে দেখে একটা গান মনে পড়ছে, ও হাসিনা গেছুস কিনা ভুইলায় আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। 80 বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পের এখন কনসার্টের হিরো হওয়ার শখ জেগেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই হরমুজ প্রণালী খোলার গ্যারান্টি পাচ্ছে না। আবার ইরানের বিরুদ্ধে হামলাও করতে পারছে না, কারণ ইরানের বিরুদ্ধে হামলা করলে পাল্টা হামলা ঠেকানোর মতো মিসাইল নেই আমেরিকার হাতে। আমেরিকা বলছে ইরানের উপর আমরা চাপ বৃদ্ধি করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি করছি। ইরানের বিরুদ্ধে ইরানের নৌ অবরোধ আমেরিকার নৌ অবরোধ অব্যাহত আছে। এখন এই নৌ অবরোধের কারণে ইরান হরমুজ প্রণালী দিয়ে কারো জাহাজ যেতে দিচ্ছে না। বন্ধ হয়ে গিয়েছে আরব আমিরাতের তেল রপ্তানি, ইরানের তেল রপ্তানি, অন্যান্য দেশের তেল রপ্তানি। এতে করে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। প্রায় $84 পার ব্যারেলে পৌঁছে গিয়েছে তেল। সুতরাং নিজের পাতা ফাঁদে নিজেই আটকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরানকে চাপ দিতে যে বিশ্ববাজারে তেলের যে ঊর্ধ্বগতি, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। ট্রাম্প এখন আর আগের মতো বলতেও পারছে না যে আগামী দিনই হরমুজ খুলে যাবে। ইরানের সাথে আলোচনা চলছে, এখন বলছে ইরানের সাথে সেমি আলোচনা চলছে। আলোচনা আবার সেমি হয় কিভাবে? আপনি হয় আলোচনা করছেন নতুবা করছেন না, আলোচনা নাকি সেমি আলোচনা। সে যাই হোক, হরমুজ প্রণালীকে একটা নেগোশিয়েটিং চিপ হিসেবে ব্যবহার করে আমেরিকাকে একটা ফাঁদে ফেলেছে ইরান। ইরান বলছে আমেরিকা আমাদের 4টি দাবি মানলে আমরা হরমুজ খুলে দেব। 1 নাম্বার, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নিতে হবে। 2 নাম্বার, ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা করা যাবে না, হুমকি দেওয়া যাবে না, সেটাকে ঘোষণা দিতে হবে। 3 নাম্বার, ইরানের বিরুদ্ধে এতদিনের যুদ্ধের ক্ষয়ক্ষতিপূরণ দিতে হবে।
4 নাম্বার, ইরানের যে টাকা পয়সাগুলো আটকে আছে করায় গন্ডায় সেগুলো ফেরত দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলছে এত কিছু বুঝি না, খালি হরমুজটা খুলে দাও আর পারমাণবিক